আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে এডুওয়েভে। আজকে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো সলভ করার চেষ্টা করব। প্রথম প্রবলেমটাতে দেখা যাচ্ছে কোনো বাড়ির মেইন মিটার 6 এম্পিয়ার ২২০ ভোল্ট চিহ্নিত করা আছে কতগুলো 60 ওয়াটের বাতি এই বাড়িতে নিরাপত্তার সাথে ব্যবহার করা যাবে। এটা কিন্তু একটা কমন ম্যাথ ম্যাক্সিমাম ভর্তি পরীক্ষার ক্ষেত্রে। তো এই প্রবলেমটা আমরা কিভাবে অ্যাপ্রোচ করা উচিত যে ৬০ ওয়াটের একটা বাতি ওই বাড়িতে কতগুলো ব্যবহার করা যাবে নিরাপদে। তো এটা বের করার জন্য শুরুতেই আমরা জাস্ট ক্ষমতাটা বের করে নিব। এখানে যেই মেইন মিটারের যেই ডেটাগুলো দেয়া আছে আই এর ভ্যালু এবং ভোল্টেজ। সো এই ২ টা ব্যবহার করে আগে আমরা ক্ষমতাটা বের করব। আমরা জানি ক্ষমতার সূত্র কি? P ইজ ইকুয়াল টু একটা হতে পারে I স্কয়ার R, আরেকটা হতে পারে কি? V স্কয়ার বাই R, আরেকটা হতে পারে VI। ঠিক আছে? সো এর মধ্যে আমরা কোনটা ইউজ করব? এখানে দেয়া আছে I এর ভ্যালু এবং দেয়া আছে হচ্ছে V এর ভ্যালু। সো আমরা এই সূত্রটা এপ্লাই করব। সো V এর ভ্যালু কত? ২২০ এবং I এর ভ্যালু হচ্ছে 6। সো এখানে করলে কত হয়? ৬ দুগুণে ১২, ১২ র ২ হাতে আছে ১, ৬ দুগুণে ১২ আর ১ ১৩। তাহলে এখন শুধু এই ১৩২০ কে আমরা যদি ৬০ দ্বারা ডিভাইড করে দেই তাহলে কিন্তু আমাদের আনসার চলে আসবে। তো এখানে ০, ০ কাটা যাচ্ছে। ৬ দ্বারা যদি ভাগ করি তাহলে ৬ একে ৬, ৬ দুগুণে ১২। সো আবার হবে কত? ২ অর্থাৎ ২২ ওয়াট। আনসার হবে বি। এরপরে আমরা চলে যাব পরবর্তী কোয়েশ্চেনে। এখানে দেয়া আছে 50 নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিংকে সমান কয় ভাগে ভাগ করা হয়েছে? ৩ ভাগে ভাগ করা হয়েছে। মানে কাটা হয়েছে। প্রতিটি খণ্ডের স্প্রিং ধ্রুবক কত? সো আমাদের মানটা বের করতে হবে কে এর ভ্যালু। নতুন কে এর ভ্যালুটা কত? তো এই ক্ষেত্রে আমাদের জাস্ট একটা মুখস্থ জিনিস যে এটা আমরা সবাই জানি যদি কোনো স্প্রিংকে সমান ভাগে কাটা হয় ৫ ভাগ, ৬ ভাগ যত ভাগেই কাটা হোক না কেন এটার আনসার হবে মানে নতুন যে স্প্রিং ধ্রুবক এটা যদি আমরা কে প্রাইম ধরি তাহলে আনসার হবে এন কে। অর্থাৎ এটা হচ্ছে আদি স্প্রিং ধ্রুবক এবং যতগুলো ভাগ করা হয়েছে সেটা হচ্ছে এন এর ভ্যালু। তাহলে আমরা এখানে বলতে পারি 3 ইন্টু আগে কে এর ভ্যালু কত ছিল? 50। সো এখানে আনসার হবে 150 নিউটন পার মিটার। সি নম্বর হবে আমাদের আনসার। ৫০ কেজি ভরের এক ব্যক্তি ৩ সেকেন্ডে ৬ মিটার উঁচু একটি সিঁড়ি বেয়ে উপরে উঠে। তার ক্ষমতা কত? খুবই সুন্দর এবং সহজ একটা কোশ্চেন। P is equal to W ডিভাইডেড বাই T, অথবা এটাকে আমরা এইভাবেও লিখতে পারি mgh ডিভাইডেড বাই T। তাহলে সব ভ্যালু এখানে কিন্তু সুন্দর মতো দেয়া আছে। সো 50 ইন্টু G এর ভ্যালু কত? 9.8 এবং H এর ভ্যালু কত? 6 মিটার। কত সেকেন্ডে উঠেছে? ৩ সেকেন্ডে। সো এইখানে আমরা কি করতে পারি? ৩ একে ৩, ৩ দুগুণে ৬। তাহলে উপরে ২ থাকলো। এখন আমরা এখানে যা করতে পারি তা হচ্ছে আমাদের একটু মনে রাখতে হবে। এই জিনিসটা যদি আমরা মনে রাখি তাহলে আ মান মানে আমাদের জন্য অনেক সহজ হবে অনেকগুলো ক্যালকুলেশন। যেমন 9.8 এর সাথে আমরা যদি 5 গুণ করি তাহলে কত হয়? 49। ঠিক আছে? এই জিনিসটা জাস্ট আমাদের একটু মনে রাখতে হবে। তাহলে এইখানে কি হচ্ছে? 9.8 এর সাথে যদি ৫ গুণ করি তাহলে 49 আর একটা 0 আছে। সো 490 ইন্টু একটা 2 আছে। তাহলে 490 কে দ্বিগুণ করলে কত হয়? ৪০০ কে দ্বিগুণ করলে হচ্ছে ৮০০ আর ৯০ কে দ্বিগুণ করলে কত হয়? ১৮০। তাহলে ৯৮০ হবে আমাদের আনসার। ৪ বরফ ও স্টিম বিন্দুতে একটি থার্মোমিটারের রোধ যথাক্রমে 2.5 ওহম এবং 3 ওহম পাওয়া গেল। যে তাপমাত্রায় রোধ 10 ওহম পাওয়া যায় তার মান কত হবে? সো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা জাস্ট একটা সূত্রই সবসময় খেয়াল রাখবো। এটা যদি আমি একটু সহজভাবে লিখি সেটা হচ্ছে যে কোনো ধরনের তাপমাত্রা সেটা যদি থিটা হয় সেখান থেকে আমরা থিটা আইসটা বাদ দিব। সবসময় মনে রাখতে হবে যে থিটা আইস বা বরফ বিন্দুতে যেই তাপমাত্রা সেটা আমরা বাদ দিব। এরপর থিটা স্টিম। স্টিম মানে হচ্ছে যে আমাদের বাষ্পবিন্দু সেখানে যেই তাপমাত্রাটা সেটা থেকে আমরা কি বাদ দিব? থিটা আইসটা বাদ দিব। ইজ ইকুয়াল টু হবে আমার যেই নতুন যে পদার্থটা কোনো একটা রোধ হতে পারে কিংবা যেকোনো ভ্যালু হতে পারে। সো এটাকে আমরা ধরলাম এক্স। যেকোনো একটা মানে বস্তুর উষ্ণতামিতিক ধর্মের ক্ষেত্রে এই সূত্রটা পাওয়া যায়, ইউজ করা যায়। এক্স মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস। জাস্ট এই সূত্রটা আমাদের একটু
মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা বের করতে যাই তাহলে কি হবে? সকল ধরনের অঙ্ক কিন্তু এটার মাধ্যমে সলভ করা যাবে। সো এইখানে দেখেন, প্রথমে রোধ দেওয়া আছে। অর্থাৎ যে তাপমাত্রায় রোধ 10 ওহম পাওয়া যায় তার মান আমাদের বের করতে হবে। সেই তাপমাত্রাটা বের করতে হবে। তো আমাদের তাপমাত্রা তো আমরা ধরে নিয়েছিলাম থিটা। আর আমাদের যেই রোধের ভ্যালু বা উষ্ণতামিতিক ধর্মের যেই ভ্যালু সেগুলো আমরা এই এক্স আকারে ডিনোট করেছি, তাই না? সো আমাদের মান বের করতে হবে শুধু থিটার, আর বাকি সবকিছুর মান কিন্তু আমাদের কাছে জানা। কিভাবে? এই থিটা থেকে আমরা সেলসিয়াস এককে যেহেতু বের করতেছি, আমরা কি জানি? সেলসিয়াস এককে বরফ বিন্দুর তাপমাত্রা কত? 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এখানে হবে 0 ডিগ্রি। ডিভাইডেড বাই এইখানে যে স্টিম, অর্থাৎ সেলসিয়াস এককে স্টিমের তাপমাত্রা কত? অর্থাৎ বাষ্পবিন্দুর তাপমাত্রা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। এখান থেকে আবার 0 ডিগ্রি এটা বাদ যাবে। ইকুয়াল টু এক্স এর ভ্যালু মানে তাপমাত্রার রোধটা, যে তাপমাত্রার রোধ 10 ওহম, অর্থাৎ 10 ওহম আমরা পেয়ে গেছি। সো এই এক্স এর মান হচ্ছে 10 এবং এক্স আইস, ওইটার যেই বরফ বিন্দু সেটার তাপমাত্রা কত ছিল? 2.5। আর সেটা কি স্টিম বিন্দুতে তাপমাত্রা ছিল 3। এখান থেকেও আবার 2.5টা বাদ যাবে, কারণ 2.5 হচ্ছে এক্স আইসের ভ্যালু। ওকে, সো এখন জাস্ট ক্যালকুলেশন করলেই হবে। এখানে নিচে থাকবে 100, সো এই 100টা কিন্তু আমরা ওই পাশে গুণ করে দিব, তাহলে এখানে থিটার ভ্যালুটা বের হয়ে যাবে। সো 10 থেকে যদি আমরা 2.5 বাদ দেই তাহলে উপরে থাকতেছে 7.5 আর নিচে থাকবে কত? 0.5 ইন্টু 100। সো এখান থেকে আমরা যা করতে পারি তা হচ্ছে, যেহেতু দশমিকের পরে দুই জায়গাতেই এক ঘর করে, সো আমরা দশমিক উঠাই দিতে পারি। 75 ডিভাইডেড বাই 5 ইন্টু 100। 5 একে 5, 5 20 100। সো 75 দুগুণে কত হয়? 5 দুগুণে 10 এর শূন্য, হাতে আছে 1, 7 দুগুণে 14 আর 1 15। তো 1500 হবে আমাদের আনসার। এম নট স্থির কোনো কণার গতিশীল ভর হচ্ছে এম, আর কণাটির গতিশক্তি স্থির অবস্থার শক্তির 3 গুণ। নিচের কোন সম্পর্কটি সঠিক? আচ্ছা, স্থির কোনো কণার গতিশীল ভর এম, হ্যাঁ ঠিক আছে। কণাটির গতিশক্তি স্থির অবস্থার শক্তির 3 গুণ, অর্থাৎ কণাটার গতিশক্তিকে যদি আমরা ধরি ই কে, এটা হবে কি? স্থির অবস্থার যে শক্তি তার 3 গুণ, অর্থাৎ স্থির অবস্থার শক্তির 3 গুণ, 3 ইপি। তাহলে এই ক্ষেত্রে আমাদের আনসার কি হবে? আমরা জানি যে এই ই কে এর ভ্যালুটা কি হয়? এম মাইনাস এম নট সি স্কোয়ার। এটা হচ্ছে গতিশক্তির ভ্যালু। আর 3 ইপি স্থির অবস্থার শক্তিটা কি হবে? 3 এম নট সি স্কোয়ার। ওকে, সো উভয় পাশ থেকে কিন্তু আমাদের সি স্কোয়ার কাটা। সো এখানে কি থাকছে? সি এম মাইনাস এম নট ইজ ইকুয়াল টু 3 এম নট। এখন এখানে কি করা যায়? এম ইজ ইকুয়াল টু এম নটটাকে ওই পাশে পাঠিয়ে দিলে 4 এম নট। সো এম ইজ ইকুয়াল টু 4 এম নট, এটা কোথায় আছে? এম ইজ ইকুয়াল টু 4 এম নট। ওকে, এ নাম্বার অপশনটাই কারেক্ট। এরপর 6 নম্বর অঙ্ক, এটা অনেকটা মুখস্থ টাইপের কোশ্চেন। এটা হচ্ছে সমবিভব তল এবং তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত? এটা আমাদের একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, সামনে যাই। 5টি অণুর বেগ দেয়া আছে, অণুগুলোর গড় বর্গবেগের বর্গমূল কত? অর্থাৎ সিআরএমএস। সিআরএমএস এটা আমাদের বের করতে হবে। তাহলে এটা বের করার নিয়মটা কি ছিল? এটা বের করার নিয়মটা কি ছিল? আমরা সবাই জানি রুট ওভারের ভিতরে, এইটার ভিতর কি হবে? জাস্ট প্রত্যেকটা বেগের আমরা কি করে দিব? বর্গ করে দিব। তো প্রত্যেকটা বেগের সাথে আমরা দেখতে পাচ্ছি যে ভি দেওয়া আছে, প্রত্যেকটা বেগের সাথে ভি দেওয়া আছে। তো এই ভিটা প্রত্যেকটার থেকে আমরা কমন নিয়ে ফেলতে পারি। আচ্ছা যাই হোক, আমি আগে একবারে করে ফেলি। 2b 2v হোল স্কোয়ার রুট ওভার 6v হোল স্কোয়ার প্লাস 3v হোল স্কোয়ার প্লাস 4v হোল স্কোয়ার প্লাস 5v হোল স্কোয়ার। সো এটা বিরাট বড় হবে, এটা কিন্তু মুখে মুখেই করে ফেলা যায়। তারপরে আমাদের এখানে ব্যাগ ছিল কয়টা? 1 2 3 4 5, 5টা। সো 5 দ্বারা ভাগ। এখন আমাদের কি করতে হবে? প্রত্যেকটা থেকে আমরা ভি স্কোয়ার কি নিতে পারি? কমন নিতে পারি। সো ভি স্কোয়ারটা কমন নিয়ে নিলাম। এবার কি হবে? 2 স্কোয়ার মানে কত? 4 প্লাস রুট ওভার 6 স্কোয়ার মানে শুধু 6 প্লাস 3 স্কোয়ার মানে হচ্ছে 9 প্লাস 4 স্কোয়ার মানে 16 প্লাস 5 স্কোয়ার মানে 25। সো এখান থেকে আমাদের কি আসতেছে? তাহলে ভি স্কোয়ারটা, এই রুট ওভার আর স্কোয়ার কাটাকাটি যাবে। সো এখানে হয়ে যাবে ভিটা বাইরে চলে আসবে। এবং উপরে আমাদের ফলাফল কত হচ্ছে? 25 আর 16 যোগ করলে এখানে আসতেছে, আচ্ছা 20 আর 10 30, 6 আর 4 এমনি 10, তাহলে 40। আর এখানে কত আসতেছে?
50 55। ওকে, যোগটা করে দেখবা, আমি যোগ করে ফেলছি। সো 55 ডিভাইডেড বাই 5, এখানে আনসার কত আসতেছে? 5 একে 5, 5 11 55, তাই না? তাহলে ভি √11 হচ্ছে আমাদের আনসার। ওকে, 8, 252 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল একটি সীসার বুলেট থামানো হলো। অন্য কোনোভাবে শক্তি ব্যয় না হলে বুলেটের তাপমাত্রা কত বৃদ্ধি পাবে? সীসার আপেক্ষিক তাপ হচ্ছে এত। ওকে, এটা দেখে একটু কঠিন মনে হতে পারে, বাট একদমই ইজি। যখন এখানে একটা বেগের ভ্যালু দেওয়া আছে, তার মানে আমাদের সূত্র, গতিশক্তির সূত্রে যেতে হবে, সেটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু, যেহেতু এখানে কত তাপমাত্রা বৃদ্ধি হবে সেটা বের করতে হবে, তাহলে এখানে আমরা বুঝতেই পারতেছি কোন সূত্রটা হবে, এম এস ডেল থিটা, তাই না? তো উভয় পাশে যেহেতু এম দেওয়া নাই, এই ধরনের অঙ্কে কিন্তু এম দেওয়া থাকে না, তো অনেকে ভাবে যে এম দেওয়া নাই, তাহলে আমরা এম এস ডেল থিটার ভ্যালু কিভাবে বের করব? তো এটা কিন্তু চিন্তার কোনো বিষয় না, কারণ আলটিমেটলি দুই পাশ থেকে এম কেটে যাচ্ছে। ওকে, তো এখন কি করা যায়? এখন আমাদের জাস্ট এই ডেল থিটার ভ্যালু বের করতে হবে। তাহলে ডেল থিটা ইজ ইকুয়াল টু হাফ, এরপর উপরে কি ছিল, ভি স্কোয়ার ছিল, আর এই এসটা ওই পাশে চলে যাবে ভাগ হয়ে, দিলাম ভাগ করে। এস এর ভ্যালু কিন্তু দেওয়া আছে, ভি এর ভ্যালু দেওয়া আছে। যখন কোনো কিছু স্কোয়ার আকারে এইভাবে থাকবে, আমাদের উচিত হবে সবকিছু আমরা স্কোয়ার হিসেবে না লিখে এই জিনিসটাকে দুইবার গুণ আকারে লিখবো। তাহলে 252 ইন্টু 252, তাহলে ক্যালকুলেশন তুলনামূলক একটু ইজি হয়। এখন এই এস এর ভ্যালু কত দেওয়া আছে? আপেক্ষিক তাপ, সীসার আপেক্ষিক তাপ, অর্থাৎ এস এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 126। তা এখন বোঝাই যাচ্ছে 126, আর হচ্ছে আমরা যদি এখানে কি করি, দুই গুণ করি, 126-এর সাথে দুই গুণ করলে 252 হয়। অর্থাৎ এই পুরোটা যদি আমরা কেটে দেই, তাহলে উপর থেকে একটা 252 আমরা কেটে দিতে পারবো। সো আনসার হবে 252। ওকে, এটাই হচ্ছে আমাদের আনসার, এ নম্বর হবে আমাদের আনসার। এখন 9, এই অঙ্কটাতে কি বলা হয়েছে? একটি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট তারে 10 কেজি ভর ঝুলালে তারটির পীড়ন কত? ভেরি ইজি ম্যাথ। পীড়নের সূত্র আমরা সবাই জানি, পি ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এ। এখানে এফ এর ভ্যালু কত দেয়া আছে? দেয়া নাই সরাসরি, সো এফ এর এফ মানে হচ্ছে এম জি, তাই না? যেহেতু এম এর ভ্যালু দেয়া আছে, তার মানে আমরা এম জিও বের করতে পারবো। 10 ইন্টু জি এর ভ্যালু কত, 9.8, আর এ এর ভ্যালু কত দেয়া আছে, 1 মিলিমিটার স্কোয়ার। তার মানে এখানে আমরা লিখতে পারি 1 ইন্টু 10⁻⁻6, তাই কি না? 10⁻⁻6। এখন কথা হচ্ছে এটা কিভাবে লিখলাম? এখানে কিন্তু এর ভ্যালু ডিরেক্ট দেয়া আছে। সো 1 মিলিমিটার ইজ ইকুয়াল টু, আমরা সবাই কি জানি, 1 মিলিমিটার মানে হচ্ছে 10 কিউব মিটার, তাই না? সরি, 10⁻³ মিটার, 10⁻³ মিটার। তাহলে এইখানে 1 মিলিমিটার স্কোয়ার আছে, তাই না? তাহলে এখানে 1 মিলিমিটার স্কোয়ার থাকলে এইটাও স্কোয়ার হয়ে যাবে, 10⁻³ স্কোয়ার। সো এখানে আমরা জানি স্কোয়ার করলে কি হয়, জাস্ট দুইটা গুণ হয়ে যায়। সো 10⁻³ দুগুণে কত, 6 মিটার। সো আমরা কিন্তু এটা এসআই এককে নিয়ে আসলাম, অর্থাৎ মিটার এককে নিয়ে আসলাম। এখন কি হবে কাজ? জাস্ট এই 10⁻6টাকে আমরা উপরে নিয়ে যাব, 10⁻6কে উপরে নিয়ে যাব। 10⁻6 যদি উপরে চলে যায়, তাহলে কি হবে, 10 ইন্টু 9.8 ইন্টু 10⁻6, যেহেতু এখানে মাইনাস ছিল, উপরে চলে গেলে +6 হয়ে যাবে। তাহলে এখানে বুঝাই যাচ্ছে একটা 6 অলরেডি আছে, এবং এইখানে আরেকটা 10, অর্থাৎ আরেকটা শূন্য বাড়বে। অর্থাৎ আনসার হবে ফাইনালি 9.8 ইন্টু 10⁻6 আর একে 7। সি নম্বর হবে আমাদের আনসার। দুটি বলের লব্ধির সর্বোচ্চ ও সর্বনিম্ন মান যথাক্রমে 7 নিউটন এবং 1 নিউটন। কোনো একটি বিন্দুতে বল দুইটি 90 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধির মান কত? সো এটা কিন্তু অনেক ফেমাস একটা ম্যাথ, স্থিতিবিদ্যা থেকেও আসে, আবার অনেক সময় ফিজিক্সের আমাদের যেই ভেক্টর অধ্যায় ওইটার থেকেও অনেক সময় আসতে পারে। সো আর এম এক্স, আর ম্যাক্স স্কোয়ার প্লাস আর মিন স্কোয়ার ইজ ইকুয়াল টু 2rp স্কোয়ার। এটা আমাদের একটু মনে রাখতে হবে। এই সূত্র ছাড়াও আরেকটা জিনিস থেকেও ম্যাথ আসতে পারে, ওইটা কোন আকারে আসতে পারে, ঠিক আছে? সো আচ্ছা, ওইটা আমরা এখন না দেখাই। আর ম্যাক্স স্কোয়ার মানে কি, সর্বোচ্চ লব্ধি সেটার স্কোয়ার প্লাস সর্বনিম্ন লব্ধি তার স্কোয়ার, কিসের সমান হবে?
দুটি বল যখন 90 ডিগ্রি কোণে ক্রিয়া করবে তখন কিন্তু এই সূত্রটা খাটবে। আমরা ইজিলি মানে শর্টকাটে এটা করে ফেলতে পারবো। তাহলে মান কিন্তু আমাদের অলরেডি দেয়া আছে। আর ম্যাক্স অর্থাৎ 7 স্কয়ার প্লাস আর মিন স্কয়ার অর্থাৎ 1 স্কয়ার প্লাস 2 ইজ ইকুয়াল টু সরি ইকুয়াল টু 2 আরপি স্কয়ার। তাই না? আমরা আরপির ভ্যালুটাই কিন্তু বের করব। তাহলে এখানে কত আসতেছে? 7 সাথে 49 আর 1 অর্থাৎ 50। 50কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, এরপরে পুরাটাকে রুট করি, তাহলে আমরা আরপির ভ্যালু পেয়ে যাব। তাহলে 2 দ্বারা ভাগ করলে 25, 25 কে রুট করলে 5, 5 ইজ ইকুয়াল টু আরপি। ওকে, তাহলে সি হবে আমাদের আনসার। 11 তাপ ইঞ্জিনের একটি অংশ 600 কেলভিনের তাপ উৎস থেকে 1200 জুল তাপ শোষণ করে। তাহলে 600 কেলভিনের তাপ উৎসের ভ্যালু আমরা সবসময় কি হিসেবে লিখি? T1। আর তাপ ধারক এত তাপমাত্রার একটি সিঙ্কে রাখে, তাহলে এটা হচ্ছে T2 এর ভ্যালু। আবার এটা কি 1200 জুল তাপ শোষণ করে, তাই না? উৎস থেকে যেটা শোষণ করে সেটা কি হবে? Q1। আর তাপ প্রদান করে, সিঙ্কে প্রদান করে, এটা হচ্ছে Q2। সো আমরা দেখতেই পাইতেছি এখানে T1 আর T2 দুইটার মধ্যে পার্থক্য কেমন? একটা 300 আর একটা 600, একটা 600 আর একটা 1200, অর্থাৎ দ্বিগুণ সম্পর্ক বা অর্ধেক সম্পর্ক এটাও বলা যায়। তো এই ধরনের ক্ষেত্রে আমরা কিন্তু চোখ বন্ধ করে আনসার দিয়ে দিতে পারবো যে 50%। আর তাছাড়া যদি তাও কারো করে নিতে মন চায়, তো তারা কিন্তু এই সূত্র দ্বারা করতে পারে যে ইটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস নিচে থাকবে Q1 আর উপরে থাকবে Q2। ঠিক আছে? অনেকে এটা বুঝে না যে নিচে Q1 থাকবে না উপরে Q1 থাকবে। এটা বুঝার একটা উপায় আছে। কিরকম? Q1 মানে নিচেরটা সবসময় বড় হবে আর Q1 টাই বড় হয়। এখন এটার কাহিনীটা কি? কারণ হচ্ছে ইটার ভ্যালু তো আর নেগেটিভ হবে না, তাই না? সো 1 মাইনাস এমন একটা সংখ্যা থাকতে হবে যেটা 1 এর থেকে ছোট। আর 1 এর থেকে ছোট সংখ্যা আমরা কখন পাই? যখন নিচে বড় সংখ্যা থাকে। অর্থাৎ হরে যদি বড় সংখ্যা থাকে, তাহলে আল্টিমেটলি ফলাফলটা কি হয়ে যায়? লবের থেকে যদি হর বড় হয়, তাহলে সেটার ভ্যালু কখনোই 1 এর থেকে বড় বা 1 এর সমান হইতে পারে না। ঠিক আছে? সো 1 এর থেকে বড় হইতে হইলে নিচে অবশ্যই ছোটটা হইতে হবে। ঠিক আছে? সো নিচে আমরা সবসময় বসাবো বড়টা। আর বড়টা মানেই Q1 বা T1 যাই বলি না কেন। সো এইভাবেও কিন্তু আমরা জিনিসটা মনে রাখতে পারি। আর এখানে একটা 100% দিয়ে দিতে হবে। ওকে। সো আমরা পরের অঙ্কে যাই। 12 নম্বর ম্যাথে কি বলা হয়েছে? 30 কেজি ভরের একটি স্থির বস্তুর বেগ 2 মিনিট বৃদ্ধি করে 36 কিলোমিটার পার আওয়ারে উন্নীত করার জন্য বস্তুটির উপর কত বল প্রয়োগ করতে হবে? ওকে, সো কত বল প্রয়োগ করতে হবে? আলটিমেটলি আমাদের বের করতে হবে এফ এর ভ্যালু। আর এফ মানেই কি? আমরা জানি এফ ইজ ইকুয়াল টু এম এ। আমাদের কিন্তু এম এর ভ্যালুটা অলরেডি দেয়া আছে 30 কেজি, কিন্তু এ এর ভ্যালুটা দেয়া নেই। সো এ এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। এ মানে যেন কি? এ মানে হচ্ছে ডেল ভি ডিভাইডেড বাই টি। মানে কি? ব্যাগের পরিবর্তন। ঠিক আছে? আর ব্যাগের পরিবর্তনের ভ্যালুটাই কিন্তু এখানে দেওয়া আছে। একটি স্থির বস্তুর ব্যাগ 2 মিনিট বৃদ্ধি করে এততে উন্নীত করা হলো। সো ডেল ভি মানে আমরা লিখতে পারি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। ইউ এর ভ্যালু 0 কারণ স্থির বস্তু ছিল। আর ভি এর ভ্যালু 36 কিলোমিটার পার আওয়ার। সো এই 36 কে কিন্তু আমাদেরকে কিসে নিতে হবে? মিটারে নিতে হবে। না হলে কিন্তু আমরা নিউটনে আনসার করতে পারবো না। আমাদের এসআই এককে নিয়ে নিতে হবে। তো আমরা সবাই জানি কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নিতে হলে কি করতে হয়? 3.6 দ্বারা ভাগ করতে হয়। 3.6 দ্বারা ভাগ করতে হয়। আর নিচে আমাদের 2 মিনিট আছে। 2 মিনিট মানে কি? 2 ইনটু 60 করতে হবে। তাই না? 60 মিনিটে 60 মিনিটে কি হয়? 60 মিনিটে না সরি, 60 সেকেন্ডে 1 মিনিট। তাই না? সো 60 দুগুণে অর্থাৎ 120 সেকেন্ড কিন্তু এখানে ফর্মুলাটা বসবে। কারণ সেকেন্ডে আমাদের নিতে হবে। ওকে। তাহলে এইখানে ভাগ করলে কত আসতেছে? 36 ডিভাইডেড বাই, আমরা এইটাকেও 36 লিখবো, 3.6 কেও 36 লিখবো। কেন? কারণ আমরা উপরে একটা 10 দ্বারা গুণ করে দিচ্ছি। আচ্ছা, এটা একটু পরে বুঝাচ্ছি কিরকম হয়। এই হ্যান্ড ক্যালকুলেশনটা জানা কিন্তু আমাদের খুব জরুরি। যেমন যদি উপরে 46 থাকে, নিচে সাপোজ 4.6 আছে। সো আমরা কি করতে পারি? উপরে এবং নিচে দুইটাতেই, যেহেতু আমরা বুঝতেই পারতেছি যে এই দুইটার সংখ্যা প্রায় সেইম, তাই না? সো দশমিকটা থাকার কারণে আমরা কাটাকাটি করতে পারতেছি না। এটাই আমাদের সমস্যা, তাই না? তো এই দশমিকটা যেকোনোভাবে উঠাইতে হবে। কিভাবে উঠানো যায়? আমরা উভয় পাশে যদি 10 দ্বারা গুণ করি তাহলে তো আমাদের কোনো ভুল হচ্ছে না, তাই না? তো 10 দ্বারা গুণ করলে কি হয়? দশমিক এক ঘর ডানে যায়, অর্থাৎ এইখানের দশমিকটা তখন চলে যাবে। সো এখন আমরা কি করতে পারবো? 460 ডিভাইডেড বাই
46। এখন কিন্তু আমরা কাটাকাটি করতে পারবো, এটা আনসার হবে 10, তাই না? সো এই জিনিসটাই, ট্রিক্সটাই আমি অ্যাপ্লাই করেছি এখানে, যে নিচে জাস্ট এইটাকে কি করলাম, 10 দ্বারা গুণ করে 36 বানালাম, আর উপরে একটা 10 দ্বারা গুণ করে দিলাম, শেষ। তাহলে এইখানে কি হচ্ছে, 36 36 কাটা, এবং এখন আমরা কি করতে পারতেছি এইখানে দেখা যাক। সো এইখানে তো শূন্য কাটা যাবে, তাহলে এক কাজ করা যায়, 2 দ্বারা 10কে কাটলে এখানে কত আসতেছে, 5, আবার 5 ডিভাইডেড বাই 12, তাই না? 5 একে 5, 5 12 60, তাই কিনা? তাহলে এখানে আনসার আসবে 1 ডিভাইডেড বাই 12। সো এখানে আমরা জাস্ট এ এর ভ্যালুটা পেয়ে গেলাম 1 ডিভাইডেড বাই 12 মিটার পার সেকেন্ড স্কয়ার, এবং তাহলে আমরা এফ এর ভ্যালু যেহেতু বের করবো, এফ ইজ ইকুয়াল টু এম এ, এম এর ভ্যালু কত 30 ইন্টু এ এর ভ্যালু কত 1 ডিভাইডেড বাই 12। সো এইখানে আমরা কি করতে পারি, 30 ইন্টু 1 ডিভাইডেড বাই 3 ইন্টু 4, এখানে আসতেছে 10, তাহলে এইখানে 2, এইখানে 5। সো 5 ডিভাইডেড বাই 2 আলটিমেটলি আনসার। তো 5 এর অর্ধেক করলে কত হয়, 5 কে 2 দ্বারা ভাগ করলে 2.5, বি হবে আমাদের আনসার। কার্নোর চক্রের চতুর্থ ধাপে কি ঘটে? এটা আমরা সবাই আশা করি জানি। এটা যদি কার্নোর চক্র হয়, এটা প্রথমটা কি, সমষ্ণ প্রসারণ, এরপরে রুদ্ধতাপীয় প্রসারণ, এরপরে সমষ্ণ সংকোচন, এরপরে রুদ্ধতাপীয় সংকোচন। তো সি হবে আমাদের আনসার। কোনো একটি বর্গক্ষেত্রের 3টি কৌণিক বিন্দুতে যথাক্রমে এই 3টা চার্জ স্থাপন করা হলো। চতুর্থ কৌণিক বিন্দুতে কত চার্জ স্থাপন করলে বর্গক্ষেত্রের কেন্দ্রে বৈদ্যুতিক বিভবের মান শূন্য হবে? ঠিক আছে, সো বিভবের মান কি হবে, শূন্য হবে। এই ট্রিক্সটাও সবার জানা উচিত। এটা যদি একটা বর্গক্ষেত্র হয়, 3 কোণায় 3টা চার্জ দেয়া আছে, সাপোজ আমরা ধরলাম Q1 Q2 Q3 আর Q4, তাহলে এই কেন্দ্রে বিভব শূন্য হওয়ার জন্য, কেন্দ্রে বিভব শূন্য হওয়ার জন্য একটা শর্টকাট ট্রিক্স আছে, সেটা হচ্ছে Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4 ইজ ইকুয়াল টু 0, এটা হতে হবে। ঠিক আছে, সো এইটা যদি হতে হয়, তাহলে আমরা জাস্ট এই 3টা জিনিস কি করে দিব, যোগ করে দিব। 10 আর 18 যদি আমরা যোগ করি, তাহলে 28 হচ্ছে। 28 থেকে আমরা বাদ দিয়ে দিব কত, 12। সো 8 এর থেকে 2 চলে গেলে 6, আর 2 এর থেকে 1 চলে গেলে 1, সো 16। এখন এই 16 প্লাস হচ্ছে Q4, আমরা তো বের করতে চাচ্ছি Q4 এর ভ্যালুটা, তাই না? এতক্ষণ আমরা Q1 Q2 আর Q3 এই 3টা যোগ করলাম, যোগ করে পেলাম 16। তাহলে এখন Q4 এর ভ্যালু বের করতে গেলে কি হবে, 16 কে ওই পাশে নিয়ে গেলে -16, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে, অনেকে শুধু 16 দাগিয়ে দিবে। আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি কোনটি? ঠিক আছে, এখানে আরেকটা অপশন দিলে ব্যাপারটা জমতো, সেটা হচ্ছে অসংনম্যতা। অসংনম্যতা, এটা দিলে অনেকে কিন্তু কনফিউজ হয়ে যাইতো। ঠিক আছে, আয়তন গুণাঙ্ক মানেই হচ্ছে অসংনম্যতা। ঠিক আছে, অসংনম্যতা আর আয়তন গুণাঙ্ক এই দুইটা সেম। সো বিপরীত কোনটা, সংনম্যতা হচ্ছে আয়তন গুণাঙ্কের বিপরীত, এটা একটু খেয়াল রাখতে হবে। যদি অসংনম্যতা থাকে তাহলে ওটা কিন্তু আনসার করা যাবে না। ঠিক আছে, সংনম্যতা আর অসংনম্যতার মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। 16, যদি স্থিতি ঘর্ষণ এত হয়, তবে 10 কেজি ভরের কোনো বস্তুকে কত বল প্রয়োগ করলে চলার উপক্রম হবে? তো দেখি, আমাদের এখানে যদি এফ এস এর ভ্যালু থাকে, এফ এস ইজ ইকুয়াল টু কত, মিউ এস ইন্টু আর, তাই না? মিউ এস এর ভ্যালু কত দেওয়া আছে, 0.5, আর আর এর ভ্যালু কত, এম জি, তাহলে 10 ইন্টু 9.8, এখানে কত হবে, কত হবে তাহলে, এইখানে এই যে দশমিকটা উঠানোর জন্য একটা শূন্য আমরা নিয়ে গেলাম, তাহলে এখানে 5 ইন্টু 9.8, তাহলে কত হলো, একটু আগেই আমি বলছিলাম 5 এর সাথে 9.8 গুণ করলে কি হয়, 49 হয়। এটা ওয়ান কাইন্ড অফ মুখস্থ রাখলে ভালো আমাদের জন্য হ্যান্ড ক্যালকুলেশনের ক্ষেত্রে। কিন্তু এখানে কোথাও 4.49 আনসার দেখতে পাচ্ছি না। ওকে, সো এটা মোস্ট প্রবাবলি কোশ্চেন প্রিন্টিং এ ভুল, যে কারণে এখানে হয়তো 49 দিতে চেয়েছিল, কিন্তু ভুলে মাঝখানে পয়েন্টটা চলে আসছে। আচ্ছা যাই হোক, এখানে মেইন আনসার হবে কিন্তু 49, এটা কারেক্ট। এখানে আনসার ভুল দেয়া আছে, মানে অপশনগুলো ভুল ছিল। একই দশার দুটি তরঙ্গের প্রতিটি তরঙ্গ দৈর্ঘ্য 6000 অ্যাংস্ট্রম, এদের মধ্যে পথ পার্থক্য এত, তাহলে শেষ বিন্দুদের দশা পার্থক্য কত? আচ্ছা, দশা পার্থক্যের সূত্রটাও আমরা আশা করি জানি সবাই, ডেল ফাই ডিভাইডেড বাই 2 পাই ইজ ইকুয়াল টু পথ পার্থক্য ডেল এক্স ডিভাইডেড বাই কি, ল্যামডা। সো এইখানে কি দেয়া আছে, এই যে ল্যামডার ভ্যালু দেওয়া আছে, পথ পার্থক্যের ভ্যালু দেওয়া আছে,
শুধু জানতে চেয়েছে দশা পার্থক্য কত। তাহলে জাস্ট 2 পাইটা ওই পাশে আমরা গুণ করে দিলেই কাজ কিন্তু শেষ। তাহলে 2 পাই ইনটু ডেল এক্স, এটার ভ্যালু কত ছিল? 9000 অ্যাংস্ট্রোম। সো 9000 অ্যাংস্ট্রোমকে মিটারে আনতে হয় কিভাবে? অ্যাংস্ট্রোমকে মিটারে আনতে হলে 10⁻⁻10 গুণ করতে হয়। আর এখানে কত আছে? 6000, অর্থাৎ এই যে ল্যামডার ভ্যালুটা 6000 অ্যাংস্ট্রোম, প্রতি তরঙ্গ দৈর্ঘ্য 6000 অ্যাংস্ট্রোম, তাই না? তাহলে এইখানেও ঠিক সেম। সো এইখানেও আমরা কত দিতে পারি? 10⁻⁻10। তো এখন দেখাই যাচ্ছে সব কিছু কিন্তু কাটাকাটি যায়, এই প্রত্যেকটা শূন্য থেকে শুরু করে 10⁻⁻10 পর্যন্ত সব কাটা। এরপরে কি থাকে? 2 দ্বারা যদি 6কে ভাগ করি, 2 একে 2, 3 দুগুণে 6, আর এই 3 দ্বারা 9কে ভাগ করলে 3 তিরিকে 9, তাহলে থাকতেছে 3 পাই। সি হবে আমাদের আনসার। এরপর 18, একটি সরল দোলক পৃথিবীর কেন্দ্রে নিলে উহার দোলনকাল কত? খুবই ফেমাস একটা কোয়েশ্চেন। দোলনকালের সূত্র আমরা কি জানি? টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল ডিভাইডেড বাই জি। অর্থাৎ জি এর ভ্যালু আমরা জানি কি? পৃথিবীর কেন্দ্রে জি এর ভ্যালু কত? জি ইজ ইকুয়াল টু এখানে কত? 0। তাহলে জি এর ভ্যালু যদি আমরা এখানে 0 ইনপুট দেই, তাহলে পুরো ভ্যালুটা কত আসবে? টি ইজ ইকুয়াল টু তখন হয়ে যাবে ইনফিনিটি, তাই না? তাহলে অসীম হবে আমাদের আনসার। ইলেকট্রন ভোল্ট কিসের একক? অনেকেই ভুল করে এখানে আধানের একক একক দাগায় দেয়, বাট অ্যাকচুয়ালি ইলেকট্রন ভোল্ট কিন্তু কাজের একক বা কাজ বা শক্তির একক। এখানে কাজের বদলে শক্তিও থাকতে পারতো। ঠিক আছে, 20 নম্বর ম্যাথে একটি আদর্শ গ্যাসের নমুনার তাপমাত্রা দেয়া আছে 30°C। ঠিক আছে, যদি নমুনাটির চাপ এবং আয়তন দ্বিগুণ করা হয় তবে পরিবর্তিত তাপমাত্রা কত? ঠিক আছে, অর্থাৎ T2টা বের করতে হবে। ঠিক আছে, পরিবর্তিত তাপমাত্রা তো আমরা সবাই কিন্তু জানি টি ইজ প্রপোর্শনাল টু পিভি, তাই না? আয়তন এবং চাপ দুইটার সাথেই কি তাপমাত্রা সমানুপাতিক সম্পর্ক। তো যেহেতু চাপ এবং আয়তন দুইটাই দ্বিগুণ করা হয়েছে, অর্থাৎ 2 দুগুণে 4, তাই না? তাহলে T2টা কি হবে? বর্তমানে 4 গুণ হবে। কিসের 4 গুণ হবে? প্রিভিয়াসলি যেমন ছিল, অর্থাৎ T1 এর 4 গুণ হবে। তাহলে প্রিভিয়াস কত ছিল? 30°C। আমরা কি 30°C হিসাব করব বোকার মতো? না, এই 30°কে আমাকে কিসে নিতে হবে আগে? কেলভিন এককে নিয়ে যাইতে হবে। তাহলে 273 যদি আমরা যোগ করি, তাহলে এখান থেকে কত কেলভিন পাওয়া যাবে? 303 কেলভিন, তাই না? তাহলে এই 303 কেলভিনের আমরা 4 গুণ করব। 303 এর সাথে যদি আমরা 4 গুণ করি, তাহলে দেখা যাবে 3 4 12, 2 হাতে আছে কত? 1, 4 0 0 আর 1 1, 3 4 12, তাহলে 1212 কেলভিন। দেখি আনসার আছে কিনা। না, নাই, সবকিছু সেলসিয়াসে দেওয়া আছে। তাহলে এই কেলভিনকে আবার সেলসিয়াসে নিয়ে যেতে হবে। তাহলে মাইনাস করতে হবে কত? 273 মাইনাস করতে হবে। তাহলে 3 আছে 12 হবে কত হলে? 7 9, তাই না? এরপরে কত আছে? হাতে আছে 1, তাই না? 7 আর 1 8, 8 আছে 11 হবে কত হলে? 3 হলে। ওকে, এরপরে হাতে আছে আবার 1, 2 আর 1 3, 3 আছে 12 হবে কত হলে? কত বলেন? 9, তাই না? তাহলে 939 কেলভিন। বি হবে আমাদের আনসার। 9 ওহম রোধের একটি তামার তারকে আয়তন পরিবর্তন রেখে 3 গুণ লম্বা করা হলো। কত গুণ লম্বা করা হয়েছে? 3 গুণ লম্বা করা হয়েছে। এই অবস্থায় তারটির নতুন রোধ কত হবে? আমরা সবাই এই ম্যাথের আনসার জানি, সেটা হচ্ছে আর ড্যাশ, বা নতুন যে আরটা সেটার ভ্যালু হবে এন স্কয়ার আর। অর্থাৎ শুরুতে আর যা ছিল সেটার সাথে আমরা যদি মানে যত গুণ করা হয়েছে তার স্কয়ার করি, তাহলেই কি হয়ে যাবে? আমাদের আনসার বের হবে। তাহলে এন স্কয়ার মানে হচ্ছে 3 স্কয়ার, অর্থাৎ 3 স্কয়ার মানে কত? আর 9 আর আগের 9, তাহলে 9 9 81 হবে আমাদের আনসার। এই আর কিন্তু আমরা ওই যে 9 ওহম রোধের একটি তাপমাত্রা, অর্থাৎ আদি রোধ কত ছিল? 9, এটার সাথে গুণ করলাম। সো 81 হবে আনসার। 22, অর্থাৎ লাস্ট কোয়েশ্চেন। গ্রহের পর্যায়কাল টি এবং সূর্য থেকে গ্রহের গড় দূরত্ব আর হলে কেপলারের তৃতীয় সূত্র অনুসারে, খুবই মানে কমন একটা ম্যাথ কিন্তু। তা আমরা সবাই জানি যে টি স্কয়ার ইজ ইকুয়াল টু মানে টি স্কয়ার ইজ প্রপোর্শনাল টু কি হবে? আর কিউব, তাই না? তো এখন যদি আমরা জাস্ট এই স্কোয়ারটাকে ওই পাশে পাঠাইতে চাই, যেহেতু টিটা খালি আছে সবগুলো ম্যাথের ক্ষেত্রেই, তাহলে 3/2 হবে। টি ইজ প্রপোর্শনাল টু আর টু দি পাওয়ার 3/2। এটা কিন্তু মুখস্থ কোয়েশ্চেন। সো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আশা করি সামনে এরকম আরও কিছু ভিডিও নিয়ে আসতে পারবো। আসসালামু আলাইকুম।